আজ আমাদের টপিক হলো বোরের পরমাণু মডেল ও তার স্বীকার্যসমূহ। 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিলস বোর ক্লাসিক্যাল পদার্থবিদ্যা ও প্ল্যাঙ্কের কোয়ান্টাম মতবাদের উপর ভিত্তি করে হাইড্রোজেন পরমাণুর গঠন ও হাইড্রোজেন বর্ণালী উৎপত্তির যুক্তিপূর্ণ ব্যাখ্যা দেন। তিনি রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি সংশোধন করে হাইড্রোজেন পরমাণুর যে মডেলের প্রস্তাব দিয়েছিলেন তাই বোরের পরমাণু মডেল নামে পরিচিত। এরপর এসো দেখে নেওয়া যাক বোরের পরমাণু মডেলের স্বীকার্যসমূহ। বোরের স্বীকার্যগুলির থেকে আমরা কী কী জানতে পারবো? 1. ইলেকট্রনগুলির নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন ও ঘূর্ণনকালে ইলেকট্রনের নির্দিষ্ট কৌণিক ভরবেগ সম্পর্কে জানতে পারবো। 2. স্থায়ী বা সুস্থির কক্ষপথ কী সে সম্পর্কে জানতে পারবো। 3. স্থায়ী কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রনের স্থায়ী শক্তি কত হবে বা স্থায়ী শক্তি কী সে সম্পর্কে জানতে পারবো। এবং সবশেষে জানতে পারবো কক্ষপথের স্থানান্তরে শক্তির শোষণ হয় না বিকিরণ হয় সে সম্পর্কে আমরা জ্ঞানলাভ বা জানতে পারবো। এসো বোরের প্রথম স্বীকার্যটি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমরা যে কোনো ব্যাসার্ধের বহু সংখ্যক অর্থাৎ অসীম সংখ্যক বৃত্ত অঙ্কন করতে পারি। এখন আমরা যদি ধরে নিই একটি বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ওই আর ব্যাসার্ধের কক্ষপথে ঘূর্ণনকালে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কী হবে? এমভিআর, তাই তো? আর এই কৌণিক ভরবেগ এমভিআরে এমই হলো কি? ইলেকট্রনের ভর। ঠিক আছে, এমইটাকে প্রকাশ করা হচ্ছে ইলেকট্রনের ভরকে। তারপরে দেখো কি আছে? ভি। ভি মানে হচ্ছে ওই যে ইলেকট্রনটা আর ব্যাসার্ধের কক্ষপথে ঘুরছে তার ভেলোসিটি, মানে তার গতিবেগ। ঠিক আছে, তা ভিটা বোঝাচ্ছে ইলেকট্রনের গতিবেগকে। আর এক্ষেত্রে আর হচ্ছে কি? আর হলো ওই কক্ষপথের ব্যাসার্ধ। ব্যাসার্ধকে এখানে ছোটো হাতে আর দ্বারা প্রকাশ করা হয়েছে। কিন্তু ইলেকট্রনগুলি নিজেদের ইচ্ছে মতো যে কোনো বৃত্তাকার কক্ষপথে বিচরণ করতে পারে না। কেবলমাত্র কতকগুলি নির্দিষ্ট ব্যাসার্ধেরই বৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে পারে। তাহলে ইলেকট্রনগুলি কোন কোন কক্ষপথগুলিতে আবর্তন করতে পারে? না, ইলেকট্রনগুলি সেই ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করবে যে ব্যাসার্ধে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এমভিআর h/2π এর সরল গুণিতক হয়। তাহলে দেখো, নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমরা বলছিলাম যে কোনো ব্যাসার্ধের যে অসংখ্য বা অসীম বৃত্ত অঙ্কন করতে পেরেছিলাম, তো যে কোনো বৃত্তাকার কক্ষপথেই কিন্তু ইলেকট্রনগুলি আবর্তন করতে পারবে না। কেবলমাত্র সেই বৃত্তাকার কক্ষপথেই আবর্তন করবে যেক্ষেত্রে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এমভিআর h/2π এর সরল গুণিতক হবে। এখানে n এর মান 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যাকে বোঝানো হচ্ছে। h হলো প্লাঙ্কস কনস্ট্যান্ট অর্থাৎ প্লাঙ্কের ধ্রুবক, যার মান হলো 6.626 × 10⁻³ জুল সেকেন্ড। সুতরাং আমরা বুঝতে পারলাম ঘূর্ণায়মান ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ নির্দিষ্ট। যে কোনো বৃত্তাকার কক্ষপথে কিন্তু ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকতে পারবে না। এবার বোরের দ্বিতীয় ও তৃতীয় স্বীকার্যগুলি সম্পর্কে আলোচনা করা যাক। নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথগুলিতে যখন ইলেকট্রন বিচরণ করে তখন কিন্তু ইলেকট্রন শক্তি বর্জনও করে না, আবার শোষণও করে না। এই কক্ষপথগুলিতে থাকাকালীন ইলেকট্রনগুলি স্থির না থাকলেও এদের শক্তি কিন্তু স্থির থাকে। এই কারণে ওই নির্বাচিত কক্ষপথগুলিকে স্থায়ী কক্ষপথ বা সুস্থির কক্ষপথ বলা হয়। তাহলে দেখা যাচ্ছে এক একটি কক্ষপথের শক্তি এবং ব্যাসার্ধ হলো নির্দিষ্ট। যখন ইলেকট্রন কোনো স্থায়ী বা সুস্থির কক্ষপথে আবর্তন করে তখন বলা যেতে পারে যে ইলেকট্রনটি স্টেশনারি স্টেট অর্থাৎ সুস্থির অবস্থায় আছে। নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে এই সমস্ত সুস্থির কক্ষপথগুলিকে যথাক্রমে কে, এল, এম, এন ইত্যাদি এরকমভাবে 7টি শক্তি স্তরে ভাগ করা যায় বা কক্ষপথে ভাগ করা যায়। এদেরকে আবার মুখ্য কোয়ান্টাম সংখ্যা যা আছে ছোটো হাতের n তার মান অর্থাৎ 1, 2, 3, 4 ইত্যাদি সংখ্যা দ্বারাও চিহ্নিত করা যায়। তার মানে হলো প্রথম কক্ষ কে এর জন্য মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর মান হবে 1, এল কক্ষের জন্য হবে 2, এম কক্ষের জন্য হবে 3 এবং এন কক্ষের জন্য হবে 4। এই সুস্থির কক্ষপথগুলির প্রত্যেকটির কিন্তু
অন্তর্নিহিত শক্তি নির্দিষ্ট। বিভিন্ন শক্তিবিশিষ্ট এই স্থায়ী কক্ষপথগুলিকে বিভিন্ন শক্তিস্তরও বলা হয়, অর্থাৎ কক্ষপথগুলিকে শক্তিস্তর বা এনার্জি লেভেলও বলা হয়। প্রত্যেকটি কক্ষপথে যখন ইলেকট্রন সঞ্চরণশীল অবস্থায় থাকে, আবর্তন করে, তখন ইলেকট্রনের শক্তির মান যে কক্ষপথেও বিচরণ করছে সেই কক্ষপথের শক্তির মানের সমান হয়। এবং দেখা যায় যে নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায়, যত কক্ষের দূরত্বটা বাড়ছে, সেই কক্ষপথের শক্তিও কিন্তু ততই বৃদ্ধি পায়। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্থায়ী কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তন করে কিভাবে, নিউক্লিয়াস এসে পড়ে না কেন? দেখো, ইলেকট্রনটি যখন নিউক্লিয়াসের চতুর্দিকে ঘোরে তখন নিউক্লিয়াসের ধনাত্মক আধান ও ইলেকট্রনের ঋণাত্মক আধানের মধ্যে একটি স্থির তাড়িতিক আকর্ষণ বল ক্রিয়া করে ভেতরের দিকে, যেটি একটি কুলম্বীয় আকর্ষণ বল। আবার অন্যদিকে যখন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকে তখন বাইরের দিকে ইলেকট্রনের উপর একটি অপকেন্দ্র বলের সৃষ্টি হয়। এই দুটি বল, অর্থাৎ এই স্থির তাড়িতিক আকর্ষণ বল এবং অপকেন্দ্রিক বল, এদের মান সমান ও বিপরীতমুখী হওয়ায় ইলেকট্রনটি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরে। অর্থাৎ বাইরের দিকে যে ক্রিয়াশীল অপকেন্দ্রিক বল এবং ভেতরের দিকে ক্রিয়াশীল স্থির তাড়িতাকর্ষণ বল পরস্পর সমান ও বিপরীতমুখী হওয়ায় ইলেকট্রনটি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরে। ইলেকট্রনটি কখনোই নিউক্লিয়াসের মধ্যে এসে পড়ে না। বোরের অন্তিম স্বীকার্য কক্ষপথের স্থানান্তরে ইলেকট্রনের শক্তি গ্রহণ বা বর্জন সম্পর্কে আমরা জেনে নিই। এসো। দেখো, আমরা জেনেছি একই কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রন কিন্তু কোনো শক্তি শোষণ বা বর্জন করে না। তাহলে আমাদের জানতে হবে কখন ইলেকট্রন শক্তি শোষণ বা বর্জন করে। দেখো, বাইরে থেকে আমরা যদি তাপশক্তি বা আলোক শক্তি প্রয়োগ করি তাহলে পরমাণুর কোনো কক্ষপথে থাকা ইলেকট্রন ওই শক্তি গ্রহণ করে নিম্নতর শক্তিস্তর থেকে উচ্চতর শক্তিস্তরে প্রবেশ করে। এই অবস্থাকে পরমাণুর উত্তেজিত অবস্থা বলা হয়। ঠিক আছে? কিন্তু বাইরে থেকে শক্তি প্রয়োগ যদি বন্ধ করা হয় তাহলে উত্তেজিত পরমাণুর ইলেকট্রন শক্তি বিকিরণ করে উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে নেমে আসে। এই শক্তি বিকিরণকে বলা হয় এমিশন। আর প্রথমের দিকে দেখো যে শক্তিটা শোষণ করেছিল ইলেকট্রনটি, তাকে বলা হয় অ্যাবজর্পশন। এখানে ইআই হলো ইলেকট্রনের ভূমিস্তর অবস্থার শক্তি, অর্থাৎ ইনিশিয়াল যে পজিশন ছিল তার শক্তি, এবং ইএফ হলো ফাইনাল অর্থাৎ অন্তিম কক্ষপথের ইলেকট্রনের শক্তি। তাহলে বলো তো, ইলেকট্রনকে ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যেতে হলে অথবা ফাইনাল স্টেট থেকে ইনিশিয়াল স্টেটে আসতে হলে কী পরিমাণ শক্তি শোষণ বা বর্জন করতে হবে, সেটি পাওয়া যাবে ওই দুটি কক্ষপথ বা শক্তি স্তরের শক্তির পার্থক্য থেকে, অর্থাৎ এনার্জি ডিফারেন্স থেকে। এনার্জি ডিফারেন্স ডেল্টা ই সমান ইএফ মাইনাস ইআই, এই দুটি পার্থক্য থেকে আমরা ডেল্টা ইর মান বের করতে পারি। তাহলে ইলেকট্রন কর্তৃক শোষিত বা বর্জিত শক্তি বা বিকিরণের কম্পাঙ্ক কীভাবে বের করব দেখা যাক। দেখো, একটু আগে আমরা দেখলাম ইলেকট্রন যখন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে স্থানান্তরিত হচ্ছিল তখন ডেল্টা ই কিন্তু প্রকাশ করছিল দুটি কক্ষপথের এনার্জি ডিফারেন্সকে। এখন আমরা প্লাঙ্কের কোয়ান্টাম তথ্য থেকে পাই ডেল্টা ই সমান এইচ নিউ। এখানে নিউ হলো ইলেকট্রন কর্তৃক শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক। তাহলে দেখো, নিউ সমান আমরা কি পাচ্ছি, ডেল্টা ই বাই এইচ। ডেল্টা ইটা মানে কি, উচ্চতর যে শক্তি স্তরে ইলেকট্রনটি গিয়েছিল তাকে ই2 দ্বারা প্রকাশিত হয়েছে, এবং যে কক্ষপথ থেকে ইলেকট্রনটি গিয়েছিল সেটিকে ই1 দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা ডেল্টা ই সমান কি পাচ্ছি, ই2 মাইনাস ই1। তারপর নিউ সমান কি পেলাম, ই2 মাইনাস ই1 বাই এইচ। আর এখানে এইচ হলো প্লাঙ্কস কনস্ট্যান্ট, অর্থাৎ প্লাঙ্কের ধ্রুবক। এভাবে আমরা ইলেকট্রন কর্তৃক গৃহীত বা বর্জিত শক্তির কম্পাঙ্ক নির্ণয় করতে পারি।